আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে ১৬তম ক্লাস করব। পূর্বে আমরা ১৫টি ক্লাস শেষ করেছি, আজকে আমরা ১৬তম ক্লাস শুরু করব। তো ১৬তম ক্লাস অধ্যায় ১ সম্ভাবনা বা প্রবাবিলিটি পার্ট 3 নিয়ে আলোচনা করব। সম্ভাবনা আমরা পার্ট 1 এবং পার্ট 2 শেষ করেছি, আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3-র মধ্যে আমাদের 4টি আইটেম আছে। তো 4টি আইটেমের মধ্যে প্রথম যে আইটেম সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস, তারপরে আছে পরিমিত বিন্যাস, পৈষ্য বিন্যাস এবং অক্ষাভিসারী বিন্যাস। তো 4টি আইটেমের মধ্যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করব। তো পূর্বে আমরা 15টি ক্লাসের মাধ্যমে প্রথমে যেগুলো শেষ করেছি সেটা হচ্ছে 6 অধ্যায় শেষ করেছি, তারপরে প্রথম অধ্যায় 2টা পার্ট শেষ করেছি। আর আজকে আমরা সম্ভাবনা পার্ট 3 নিয়ে আলোচনা করব, দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে দ্বিপদী বিন্যাস নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তো দ্বিপদী বিন্যাস বলতে আমরা কী বুঝি বা দ্বিপদী বিন্যাস কাকে বলে। হ্যাঁ, তো দ্বিপদী বিন্যাস বলতে আমরা কী বুঝি একটু জেনে নিই। যে কোনো তথ্য সমগ্রকের সম্ভাবনা প্রকাশের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসকে বলা হয় দ্বিপদী বিন্যাস। কোনো পরীক্ষণের n বার চেষ্টার সফলতার এবং বিফলতার মধ্যে যে কোনো একটি ফলাফলের প্রতিটি মানের বিপরীতে যে সম্ভাবনা পাওয়া যায় তাকে যে গাণিতিক সূত্রে প্রকাশ করা হয় তাকে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বলা হয়। আবারও বলছি যে কোনো তথ্য সমগ্রকের সম্ভাবনা প্রকাশের তত্ত্বীয় সম্ভাবনা বিন্যাসকে বলা হয় দ্বিপদী বিন্যাস। কোনো পরীক্ষণের n বার চেষ্টার সফলতার এবং বিফলতার মধ্যে যে কোনো একটি ফলাফলের প্রতিটি মানের বিপরীতে যে সম্ভাবনা পাওয়া যায় তাকে যে গাণিতিক সূত্রে প্রকাশ করা হয় তাকে বলা হয় দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। এখন দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে, কেননা প্রত্যেকটা অঙ্কে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো সূত্রটা হচ্ছে, একটু খেয়াল করি যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, তার সূত্র হচ্ছে px ইকুয়াল ncx p পাওয়ার x q পাওয়ার n মাইনাস x। এই হচ্ছে দ্বিপদী বিন্যাসের সূত্র, ncx p পাওয়ার x q পাওয়ার n মাইনাস x। এখন n দ্বারা কি বোঝাচ্ছি? n হচ্ছে প্রচেষ্টার সংখ্যা, n হচ্ছে প্রচেষ্টার সংখ্যা বা চেষ্টার সংখ্যা, x হচ্ছে সফলতার সংখ্যা, x হচ্ছে সফলতার সংখ্যা, পিতে হচ্ছে সফলতার সম্ভাবনা, পিতে হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউতে হচ্ছে বিফলতার সম্ভাবনা। এইগুলো আমরা বোঝাচ্ছি এন এক্স পি কিউ। ঠিক আছে, তো এই হচ্ছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকের সূত্র। এই সূত্রটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্কেই লাগবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। আর এন দ্বারা হচ্ছে প্রচেষ্টার সংখ্যা, এক্স হচ্ছে সফলতার সংখ্যা, পিতে হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউতে হচ্ছে বিফলতার সম্ভাবনা বোঝাচ্ছি। এখন দ্বিপদী বিন্যাসের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু দেখি যে কী কী বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করব। তো প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন সম্ভাবনা চলকের বিন্যাস। দ্বিপদী বিন্যাসে প্রচেষ্টা বা এনের সংখ্যা সসীম। দ্বিপদী বিন্যাসে প্রচেষ্টা বা এনের সংখ্যা সসীম, অসীম নয় কিন্তু সসীম, অর্থাৎ সীমাবদ্ধ। তারপরে দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হল প্রচেষ্টার সংখ্যা n এবং সফলতার সম্ভাবনা হচ্ছে p। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের দুইটি পরামিতি আছে, তো সেই দুইটা পরামিতির মধ্যে প্রচেষ্টার সংখ্যা হচ্ছে n দ্বারা প্রকাশ করব এবং সফলতার সম্ভাবনা p দ্বারা প্রকাশ করব। দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা হচ্ছে p এবং বিফলতার সম্ভাবনা হচ্ছে q। অর্থাৎ এই প্রতীক সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। দ্বিপদী বিন্যাসের সফলতার সম্ভাবনা p এবং বিফলতার সম্ভাবনা হচ্ছে q। যেহেতু আমরা সূত্রের মধ্যে p q n x এইগুলো দেখে এসেছি, এখন আমাদের ওই প্রতীকগুলোই ব্যবহার করতে হবে। সফলতার সম্ভাবনা হচ্ছে p আর বিফলতার সম্ভাবনা হচ্ছে q। তার পরবর্তী যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে p প্লাস q সমান হচ্ছে 1। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের সফলতা এবং বিফলতার সম্ভাবনার সমষ্টির মান হচ্ছে 1, সমষ্টির মান হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের সফলতা এবং বিফলতার সমষ্টির মান হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, এটা একটা সূত্র। এই গড়ের সূত্র আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কেননা এটা অঙ্কের মধ্যেও লাগবে, যখন আমরা প্রমাণ করব তখনও কিন্তু এটা লাগবে। তো দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি দ্বারা প্রকাশ করব।
তারপরে হচ্ছে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। এনপি দ্বারা আমরা গড় বুঝি, আর কিউ এখানে অতিরিক্ত যুক্ত হয়েছে ভেদাঙ্কের ক্ষেত্রে। তো কিউ সমান হচ্ছে আমরা যেটা লিখবো এনপি ব্র্যাকেট আরম্ভ 1 - পি, অর্থাৎ 1 থেকে আমরা সফলতার মানটা বাদ দিব, দেওয়ার পরেই আমরা কিউ এর মানটা পাবো। ঠিক আছে, বিফলতার মানটা পাবো। আবারও বলছি এনপি কিউ, পিটি হচ্ছে সফলতার সম্ভাবনা, কিউটি হচ্ছে বিফলতার সম্ভাবনা। তো বিফলতার সম্ভাবনা আমরা কীভাবে পেতে পারি? তো কিউ ইকুয়াল 1 - পি, অর্থাৎ 1 থেকে সফলতার সম্ভাবনাটা আমরা বাদ দিব, দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এনপি এর জায়গায় থাকলো, এখন কিউ এর মানটা বের করো। তো কিউ সমান হচ্ছে আমরা লিখবো যে ব্র্যাকেট আরম্ভ 1 - পি। তারপরে দ্বিপদী বিন্যাসে পরিমিত ব্যবধান √/এনপি কিউ। আগেরটা হচ্ছে কী ছিল? ভেদাঙ্কের ক্ষেত্রে রুট হয় না, পরিমিত ব্যবধানের ক্ষেত্রে রুট হয়। একই বিষয় থেকে যায়, এনপি কিউ এখানে আছে কিন্তু এখানে রুট নেই, কিন্তু এখানে যখন আমরা পরিমিত ব্যবধান লিখব তখন হচ্ছে রুট দিব, √/এনপি কিউ। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে n<=30, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে n এর মান হচ্ছে তোমার 30-এর মধ্যে হবে, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত। যেহেতু আমরা সসীম বলে এসেছি, তো সসীম মানে হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত হবে। ঠিক আছে, তো দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। দ্বিপদী বিন্যাসের সমস্ত সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1 হবে। তারপর দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক অপেক্ষা গড় বড় হয়। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক অপেক্ষা গড়ের মানটা বড় হয়, ভেদাঙ্কর থেকে গড়ের যে মানটা পাবে সেটা হচ্ছে বড় হয়। তারপরের যে বৈশিষ্ট্য আছে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা অঙ্ক Γ1 ইকুয়াল Γ1 সমান আমরা লিখতে পারি 1 - 2p/√/np কিউ। এটা লিখব দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতার অঙ্ক গামা। এই যে প্রতীকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গামা। তো গামা ইকুয়াল হচ্ছে Γ1 একটা লিখলেই হবে, ইকুয়াল 1 - 2p/√/np কিউ। তারপর হচ্ছে দ্বিপদী বিন্যাসের সুচলতার অঙ্ক Γ2 ইকুয়াল Γ2, দুইবার করে লেখা হয়ে গেছে, একবার করে লিখলে হবে, ইকুয়াল β2 - 3 ইকুয়াল 1 - 6pq/np কিউ। এগুলো কিন্তু সূত্র, বঙ্কিমতার সূত্র, সুচলতার সূত্র, এই সূত্রগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো পি ইকুয়াল কিউ হলে দ্বিপদী বিন্যাসটি সুষম বিন্যাসে রূপ নেয়। যখন সফলতা এবং বিফলতার হচ্ছে মান সমান হয় তখন হচ্ছে বিন্যাসটি সুষম বিন্যাসে রূপ নেয়। আর যখন এন এর মান খুব বড় হয়, অর্থাৎ এন অসীম হয়, এন এর মান হচ্ছে অসীম হয়, আর পি এর মান খুব ছোট হয়, অর্থাৎ পি এর মান 0, এবং এনপি ইকুয়াল এম একটি স্থির মান হয়, তখন দ্বিপদী বিন্যাস পৈষ্য বিন্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে পৈষ্য বিন্যাস। তো এইগুলোর ভিতরে এত মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, যখন এন এর মান খুব বড় হয়, অর্থাৎ এন এর মান যখন এন এর মান খুব বড় হয় মানে কি অসীম, আর পি এর মান খুব ছোট হয়, অর্থাৎ পি এর মান 0, পি এর মান খুব ছোট মানে হচ্ছে 0, এবং এনপি সমান এম হয়, এবং এনপি দ্বারা কী বোঝাচ্ছি? গড় সমান হচ্ছে এম হয়, একটি স্থির মান হয়, তখন দ্বিপদী বিন্যাস পৈষ্য বিন্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ দ্বিপদী বিন্যাস তখন হচ্ছে পৈষ্য বিন্যাসে রূপান্তরিত হবে, তখন পৈষ্য বিন্যাসের নিয়মে আমরা সমাধানটা করব। যখন পৈষ্য বিন্যাসে যাই তখন পৈষ্য বিন্যাসের নিয়মে করব। যখন এন এর মান খুব বড় হয়, আগেরটা কী ছিল? যখন এন এর মান খুব বড় হয়, অর্থাৎ এন অসীম হয়, এবং পি ও কিউ এর মান প্রায় সমান হয়, অর্থাৎ পি ও কিউ এর মান প্রায় যখন সমান হবে তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়, তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। জাস্ট এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রেখো, এইগুলো অঙ্কের মধ্যে লাগবে, আবার অনেক সময় লাগবে না। ঠিক আছে, তো যখন দুটি স্বাধীন দ্বিপদী চলকের সফলতার সম্ভাবনা পরস্পর সমান হয় তখন চলকদের যোগফল একটি দ্বিপদী চলক হয়। ঠিক আছে, তো আমরা অঙ্কের মধ্যে মূল যে বৈশিষ্ট্যগুলো লিখব সেটা হচ্ছে, যে বিষয়গুলো লিখব সেটা হচ্ছে যে প্রথম এই যে তোমার হচ্ছে এই 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 7, এক কথায় এই যে হচ্ছে 9 পর্যন্ত, 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখন আজকে আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করব। ঠিক আছে, তো যাই বললাম না বললাম ওইগুলো মাথার মধ্যে একটু রাখো। এখন আমরা হচ্ছে মূল বিষয় যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি চলে যাব। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যে অঙ্ক কেমন হতে পারে আর সেই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে পারি সেটা দেখব। তো 1 নম্বর প্রশ্ন আমাদের লেকচার শিট অনুযায়ী 1 নম্বর প্রশ্ন কী বলছে একটু দেখি, যে দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান √3 হলে এর যথার্থতা যাচাই করো। প্রশ্নটা এমন বলবে, তো দ্বিপদী বিন্যাসের গড় মান দেওয়া আছে 4 এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে √3, এর যথার্থতা যাচাই করো। 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তো সমাধান
আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসছি এন এবং পি। সফলতার সম্ভাবনা হচ্ছে পি, এটাও কিন্তু আমরা দেখে আসছি বৈশিষ্ট্যের মধ্যে, আর বিফলতার সম্ভাবনা হচ্ছে কিউ, এটাও কিন্তু আমরা দেখে আসছি। আর সুতরাং পি প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, অর্থাৎ সফলতা এবং বিফলতার সমষ্টি হচ্ছে এক। ঠিক আছে, আচ্ছা এইবার আসি, দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড়। তো গড় আমরা কী দ্বারা প্রকাশ করি? এনপি দ্বারা প্রকাশ করি। তো এনপি সমান হচ্ছে 4, এটা গড় হচ্ছে এনপি, বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসছি। তো এনপি সমান হচ্ছে 4। আর দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ সমান হচ্ছে কত দেওয়া আছে? √3 দেওয়া আছে। √3 দেওয়া আছে না, যে পরিমিত ব্যবধানের মান হচ্ছে √3 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই যে বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে, 3 থেকে 10 পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোই কিন্তু আমি এখানে লিখছি, যে দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সম্ভাবনা হচ্ছে পি, বিফলতার সম্ভাবনা হচ্ছে কিউ। সুতরাং পি প্লাস কিউ অর্থাৎ সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা সমান হচ্ছে 1, সমষ্টি হচ্ছে 1। তো দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান দেওয়া আছে কত? 4 দেওয়া আছে। গড় গড় মানে হচ্ছে এনপি, এটা আমরা জানি। তো 4, আর দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান রুট ওভার এনপি কিউ ইকুয়াল √3, এটা কিন্তু আমরা জানি। ওকে ফাইন, এইবার আসি, এখন হচ্ছে যথার্থতার হচ্ছে যাচাই করতে যেহেতু বলছে, তো সেক্ষেত্রে আমরা ওই যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, ওই অপেক্ষকে মানটা বসাবো লাস্টে, কিন্তু আমরা আগে কিউ এর মান এবং পি এর মানটা বের করে নিব। তো কিউ এর মান আর পি এর মান কীভাবে বের করব আমরা একটু দেখি। প্রশ্ন মতে দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান কী দেওয়া আছে? রুট ওভার এনপি কিউ ইকুয়াল √3 দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে প্রশ্ন মতে এখানে লিখলাম রুট ওভার এনপি কিউ ইকুয়াল √3, যা আছে তাই লিখলাম। লেখার পর এখন উভয় পক্ষকে বর্গ করব। রুটটা উঠাতে হলে আমাদেরকে বর্গ করতে হবে। তো উভয় পক্ষকে বর্গ করি, তো রুট এনপি এখন স্কোয়ার দিলাম ইকুয়াল √3, এটাকে স্কোয়ার দিলাম। দেওয়ার পরে পরবর্তী লাইনে আসি, রুট আর স্কোয়ারে যদি আমরা উঠাই দিই থাকে কত? শুধুমাত্র এনপি কিউ থাকে। রুট আর স্কোয়ারে উঠাই দিলাম, থাকে এনপি কিউ ইকুয়াল, এটাও রুট আর স্কোয়ারে উঠাই দিলাম, থাকে কত? 3 থাকে, 3 থাকে। এখন এনপি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? এনপি দ্বারা কিন্তু আমরা গড় মান বোঝাচ্ছি, গড়। আর গড়ের মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে না? 4 দেওয়া আছে। তো এখন এনপির জায়গায় আমরা হচ্ছে 4 বসাই, আর কিউটা পাশে গুণ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো যে এনপি কিউ আছে, তো আমরা এনপির মান বসলাম 4, আর কিউ পাশে গুণ অবস্থায় থাকলো ইকুয়াল, ডান পাশে 3 আছে, 3 থাকলো। এখন কিউ এর সংখ্যা কত? 4। এখন এই 4টা ডান পাশে যখন যাবে তখন ভাগ অবস্থায় বসবে, তো 3/4। এখন কিউ এর মান যদি এটাকে ভাগ করা হয় তো 0.75 পাবো। তো কিউ এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। পাওয়ার পরে এখন আমরা পি এর মানটা বের করব। তো পি এর মানটা আমরা কীভাবে বের করতে পারি? আবার আমরা জানি কি, যে পি প্লাস কিউ সমান কি 1, এটা আমরা জানি, যার কি আমরা প্রথমে বসিয়ে নিয়েছি, যে সুতরাং পি প্লাস 1 সমান হচ্ছে 1, অর্থাৎ সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা সমষ্টি হচ্ছে 1। তো আমরা এখন এখানে বসাবো, আবার পি প্লাস কিউ সমান হচ্ছে 1 লিখলাম। দেখার পরে কিউ এর মান যেহেতু অলরেডি পেয়ে গেছি 0.75, তো এখন কিউ এর জায়গায় 0.75টা বসাবো। তো পি প্লাস 0.75 ইকুয়াল 1। এখন 0.75 এটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাব, তো বাম পাশে হচ্ছে প্লাস আছে, ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তো পি বাম পাশে থাকলো পি ইকুয়াল 1 - 0.75। তো পি এর মান কত পাচ্ছি? 0.25 পাচ্ছি। তাহলে আমরা কিউ এর মান পেয়ে গেলাম এবং পি এর মান পেয়ে গেলাম। এখন গড় মান আমাদেরকে বের করতে, এন এর মান বের করতে হবে। এন এর মান কেন বের করতে হবে? আমরা একটু খেয়াল করি যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সূত্রটা কি। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সূত্রটা কি? NCx, পি পাওয়ার এক্স কিউ পাওয়ার n-x। তো এন এর মান লাগবে, তো এন এর মান নিশ্চয়ই আমাদেরকে বের করতে হবে, এখনও পাইনি, বের করব। তারপর হচ্ছে পি এর মান লাগবে, পি এর মান আমরা বের করেছি অলরেডি। তারপর হচ্ছে কিউ এর মান লাগবে, কিউ এর মানও কিন্তু আমরা বের করেছি, এখনও বের করতে পারিনি এন এর মানটা। তো এন এর মানটা আমরা কীভাবে বের করবো একটু দেখি। আমরা হচ্ছে পি কিউ এর মান পর্যন্ত বের করছি, এখন হচ্ছে এনপি গড় সমান কি জানি 4 আমাদের দেওয়া আছে, গড় সমান 4 দেওয়া আছে। তো এখন এন এর জায়গায় থাকলো, পি এর মান যেহেতু পেয়ে গেছে, তো পি এর মান হচ্ছে 0.25 বসাও, ইকুয়াল কত? 4 ডান পাশে। তো এন সমান এই যে 4 ভাগ কত? 0.25। তো এদের মান কত পাচ্ছি? 16 পাচ্ছি। তো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক px ইকুয়াল ncx p পাওয়ার x q পাওয়ার n-x। এখন n এর জায়গায় n এর মান বসাও, কত? n এর মান 16। c হচ্ছে আমাদের সিটা থেকে যাবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে দেখবা যে মানটা চলে আসবে না, ওটা আর কি আমরা হচ্ছে প্রথম পার্টে দেখেছি, দ্বিতীয় পার্টে দেখেছি, গৌণিক বিন্যাস সমাবেশের মধ্যে দেখছিলাম যে NPR আচ্ছা গণিত বিন্যাসের মধ্যে দেখছিলাম, ঠিক আছে। তারপর সমাবেশের মধ্যে NCx দেখছিলাম। তো সি মানটা আমাদের হচ্ছে ক্যালকুলেটরে থেকে যাবে। তো 16 এন এর জায়গায় বসালাম, সি এর জায়গায় থাকলো, এক্স এর মান তো কোথাও নেই, এক্স এর মান
বসানো লাগবে না, এক্স এক্সের জায়গায় থাকবে। তারপর পি এর মান বসাও হচ্ছে 0.25, আর এক্স এক্সের জায়গায় থাকবে, কিউ এর মান বসাও 0.75, আর এন এর মান কত 16, আর এক্স এক্সের জায়গায় থাকবে। তো এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষকে মানটা বসালাম। বসানোর পরে অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ। তো যথার্থপূর্ণ এটা আমরা বুঝবো কী করে? এটা আমরা বুঝবো হচ্ছে পি এর মান ধনাত্মক নাকি হচ্ছে ঋণাত্মক। পি এর মান ধনাত্মক নাকি ঋণাত্মক। তো পি এর মান এখানে দেখো ধনাত্মক। তো ধনাত্মক যখনই পি এর মান পেয়ে যাব তখনই কিন্তু এটা হচ্ছে যথার্থপূর্ণ হবে, আর যখন পি এর মান ঋণাত্মক আসবে তখন কিন্তু যথার্থপূর্ণ নয়। তো যথার্থপূর্ণ এটা যেহেতু আর যথার্থপূর্ণ নয়, তো 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যখন আমরা সমাধানটা করব তখন কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবো। হ্যাঁ, তো এই যে পি এর মান ধনাত্মক থাকার কারণে কিন্তু এটা হচ্ছে যথার্থপূর্ণ হয়েছে, অর্থাৎ আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ হয়েছে। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, এটা লেখা। তারপর সফলতার সমান হচ্ছে পি লেখা, বিফলতার সমান হচ্ছে কিউ লেখা। সুতরাং পি প্লাস কিউ অর্থাৎ সফলতার সম্ভাবনা প্লাস বিফলতার সম্ভাবনা, তার সমষ্টি হচ্ছে 1। তারপর হচ্ছে দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান আছে 4, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান √NP কিউ সমান √3 দেওয়া আছে। প্রশ্ন মতে এখন √NP কিউ সমান আছে √3 দেবো, এখান থেকে আমরা কিউ এর মানটা বের করে নিব। নেওয়ার পরে আবার পি প্লাস কিউ লিখলাম ইকুয়াল 1, এখন এখান থেকে আমরা পি এর মানটা বের করব। তো কিউ এর মান পেয়েছি, পি এর মান পেয়েছি, এখন বাকি আছে কিসের মান? বাকি আছে এখনো এদের মান। তো এদের মানটা আমরা কীভাবে পেতে পারি? NP ইকুয়াল 4, অর্থাৎ এখানে যে গড়ের যে মানটা আছে NP ইকুয়াল 4, তো এনের জায়গায় থাকলো পি এর মানটা বসাই দাও, দেওয়ার পরে এদের মানটা পেয়ে গেলে পাওয়ার পরে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক পি এক্স সমান হচ্ছে এই যে সমাধান অপেক্ষক যে সূত্র আছে সূত্রটা বসাও। এখন জাস্ট এন এর জায়গায় এনের মান বসাও, আর হচ্ছে পি এর জায়গায় পি এর মান বসাও, কি এর জায়গায় কিউ এর মান বসাও। এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের যথার্থপূর্ণতা বা 1 নম্বর প্রশ্নের সমাধান। তো এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বর দেখলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে যথার্থপূর্ণ যথার্থপূর্ণ নয় কীভাবে। একটা আমরা একটু 2 নম্বর প্রশ্নটা যখন সমাধান করবো তখন বুঝতে পারবো। তারপরে তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা। তো দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 5 এবং আদর্শ বিচ্যুতি, তো আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান একই কথা। তো আদর্শ বিচ্যুতি হচ্ছে 3 হলে বক্তব্যটির যথার্থতা যাচাই করো। হ্যাঁ, তো এখানে আমাদেরকে প্রশ্ন সম্পর্কে একটু ভালো করে ধারণা রাখতে হবে, কেননা একই প্রশ্ন দেখো আগের প্রশ্নে কী বলছিল? পরিমিত ব্যবধান, আর ওই পরিমিত ব্যবধানে ভাষা চেঞ্জ করে দিয়েছে কি এখানে হচ্ছে আদর্শ বিচ্যুতি। তো আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমরা যে পরিমিত ব্যবধান ব্যবহার করব এবং পরিমিত ব্যবধানের ক্ষেত্রে সেটাই ব্যবহার করব, ঠিক আছে? তো ওই পরিমিত ব্যবধান ওই কথা মানেও যা হচ্ছে আদর্শ বিচ্যুতি হচ্ছে ওইটাই। তো দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 5 এবং আদর্শ বিচ্যুতি হচ্ছে 3 হলে বক্তব্যটির যথার্থতা যাচাই করো। তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সমান হচ্ছে পি, বিফলতার সমান হচ্ছে কিউ, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে এটা আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, সুতরাং পি প্লাস কিউ সমান হচ্ছে 1। তো দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি সমান 5, আর দ্বিপদী বিন্যাসের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান সমান আছে √NP কিউ সমান দেওয়া আছে কত 3। আগেরটা √3 দেওয়া ছিল, এখানে শুধুমাত্র 3 দেওয়া আছে, তো 3 লিখলাম। লেখার পরে প্রশ্ন মতে পরিমিত ব্যবধান কত দিয়েছে? √NP কিউ সমান হচ্ছে 3 দেওয়া আছে। তো এখন উভয় পক্ষকে বর্গ করি, তো বর্গ করলে কী হবে? এখানে রুট আছে, তো সেক্ষেত্রে স্কোয়ার দিই, ইকুয়াল এখানে ডান পাশে আছে স্কোয়ার দিই, ঠিক আছে? তো এখন রুট আর স্কোয়ারে উঠাই দিলাম, উঠাই দিলে NP কিউ থাকে, আর এটা যেহেতু রুট নেই তো এখন 3কে যদি স্কোয়ার করে 3 3 9 হয়, এই যে 9। তো NP কিউ অর্থাৎ NPর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তো 5 বসালাম, কিউ কিউ এর জায়গায় থাকলো ইকুয়াল 9। তো কিউ 9/5, তো হচ্ছে কিউ এর মান 1.8 পাচ্ছি। আবার পি প্লাস কিউ সমান হচ্ছে 1, তো এখন পি কিউ এর জায়গায় কিউ এর মানটা বসানোর পরে এখন পি এর মান কত পাচ্ছি? -0.8 পাচ্ছি। তো এখানে -0.8 অর্থাৎ পি এর মানটা হচ্ছে ঋণাত্মক পেয়েছি। তো ঋণাত্মক যখনই পাবো তখন কিন্তু আমরা পরবর্তীতে আর এগোতে পারবো না, ঠিক আছে? এখানে শেষ করব। তো সফলতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ, সফলতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ নয়। যদি এখানে পি এর মানটা ধনাত্মক হতো তাহলে আমরা পূর্বের ন্যায় হচ্ছে এখানে যেহেতু কিউ এবং পি এর মানটা পেয়ে যাচ্ছে, তারপরের যে ধাপটা ছিল সেটা হচ্ছে এন এর মানটা বের করা। এন এর মান বের করার পরে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার অপেক্ষকের যে সূত্র আছে সেই সূত্র বসিয়ে তারপরে মানগুলো বসানো, যেটা আর কি আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এখানে দেখো একটু, এখানে হচ্ছে পি এর মান হচ্ছে ধনাত্মক ছিল, ধনাত্মক থাকার কারণে আমরা কিন্তু আবার এন এর মানটা বের করছি। এন এর মানটা বের করার পরে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষকের সূত্র বসেছে, বসানোর পরে এখানে যথার্থপূর্ণ লিখছি। কেন লিখছি? এখানে পি এর মানটা ধনাত্মক ছিল, আর এখানে যেহেতু হচ্ছে পি এর মানটা ঋণাত্মক, তো ঋণাত্মক থাকার কারণে এখানেই আমাদেরকে অঙ্কটা শেষ করে দিতে হচ্ছে। তো এই 1 আর 2 এর মধ্যে মূল যে পার্থক্যটা ছিল এটা। এই দুইটা অঙ্ক বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
এখন 1 2 পারলে 3 নম্বরটাও তোমরা এমনিতেই পারবা। হ্যাঁ, 3 নম্বরটা জাস্ট আমি প্রশ্ন পড়ে দেব, মুখে মুখে উত্তর হয়ে যাবে। এখন আমাকে একটু জানাও। জি স্যার, বুঝতে পারছি। অবশ্যই অর্থনীতির জন্য পরিসংখ্যান একটু কঠিন আছে, তো এইগুলো আমরা একবার শেষ করব। শেষ করার পরে যখন রিভিশন করব তখন কিন্তু আস্তে আস্তে আয়ত্তে আসবে। একবারে কখনো আয়ত্তে নিয়ে আসা সম্ভব নয়, বিশেষ করে অর্থনীতির জন্য পরিসংখ্যান। স্যার, হ্যাঁ বলো। স্যার যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক তো প্রথমটায় বসেছিলাম, আর এটার মধ্যে বসাই নেই কেন? কেন বসলাম না, এই যে বারবার একই কথা বলছে যে পি এর মান ঋণাত্মক আসছে, এই কারণে বসায়নি। হ্যাঁ, সফলতার মান কখনোই ঋণাত্মক করতে পারে না। যদি ধনাত্মক হতো তো সেক্ষেত্রে আমরা সমাধান অপেক্ষককে বসাতাম। ঠিক আছে। উম, আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা, পরে 3 নম্বর প্রশ্নটা দেখি। তো 1 আর 2 পারলে 3 নম্বরটাও পারবা। জাস্ট এখানে দেওয়া আছে নিচের বিবৃতিগুলোর সত্যতা পরীক্ষা করো। 1 নম্বর প্রশ্ন আছে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 10 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 4। তো গড় হচ্ছে 10, পরিমিত ব্যবধান 4, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে যেটা সমাধান করছি ওইটার নিয়মে করে দিতে হবে। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 5 এবং পরিমিত ব্যবধান হচ্ছে 2, অর্থাৎ 1 আর 2 যেভাবে সমাধান করছি ওইভাবে সমাধান করতে হবে। তারপর দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 7 এবং ভেদাঙ্ক হচ্ছে 5, অর্থাৎ আগের দুইটা হচ্ছে পরিমিত ব্যবধান দেওয়া ছিল, আর 3 নম্বর প্রশ্ন আছে ভেদাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ 1 আর 2 নম্বর প্রশ্ন পারলে এখানে এইটাও পারবা। 2003 সালে প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি। সফলতার সমান পি, বিফলতার সমান হচ্ছে কিউ, সুতরাং পি প্লাস কিউ সমান হচ্ছে 1। দেওয়া হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি সমান হচ্ছে 10। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান √ এনপি কিউ সমান হচ্ছে 4। তো প্রশ্ন মতে এখানে বসাই, বসানোর পরে এখান থেকে আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করি, করার পরে কিউ এর মান পাচ্ছি কত, 1.6। একদম পূর্বে নিয়মে 1 আর 2 নম্বর যেভাবে সমাধান করলাম ওইভাবে করতে হবে। তো আবার পি প্লাস কিউ সমান হচ্ছে 1, তো এখানে পি এর মান হচ্ছে ঋণাত্মক পাইছি। তো সফলতার মান কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ নয়, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। একইভাবে দ্বিপদী বিন্যাসের গড় এনপি সমান হচ্ছে 5 দেওয়া আছে, শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করেছে, তাছাড়া কিছুই না। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান দেওয়া আছে কত, √ এনপি কিউ সমান হচ্ছে 2। তো প্রশ্ন মতে বসালাম, বসানোর পরে উভয় পক্ষকে বর্গ করো, করার পর কিউ এর মান 0.8 পাচ্ছি। তারপর আবার পি প্লাস কিউ, তো এটার পি এর মান হচ্ছে 0.2 পাইছি। এই যে এই মানটা হচ্ছে ধনাত্মক, এই ধনাত্মক হওয়ার কারণে হচ্ছে আমরা এখন ওই দ্বিপদী বিন্যাসের যে সূত্র আছে সেই দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক সূত্রে বসাবো। তো এখানে পি এর মান পেয়েছি, কিউ এর মান পেয়েছি, এখন বাকি আছে কার মান, এন এর মান। তো এন এর মানটা আমরা এই যে গড় মান এখানে বসালাম, এন পি সমান আছে 5, তো এন এর জায়গায় থাকলো পি এর মানটা 0.2 বসাও, তো এন এর মান হচ্ছে 25। তো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক সমাধান অপেক্ষক সূত্র বসাও, বসান জাস্ট এন এর জায়গায় এন এর মান বসাও, পি এর জায়গায় পি এর মান বসাও, কিউ এর জায়গায় কিউ এর মান বসাও, হয়ে গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন 3 নম্বর প্রশ্নে আসি। দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি সমান হচ্ছে 7, আর দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক দেওয়া আছে এনপি কিউ সমান হচ্ছে 5। আগেরগুলো কী দেওয়া ছিল, পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, √ এনপি কিউ। আর এখানে যেহেতু ভেদাঙ্ক বলছে এখন আর রুট দেওয়া যাবে না, ভেদাঙ্কের ক্ষেত্রে রুট দিতে হয় না। ঠিক আছে, তো এনপি কিউ সমান হচ্ছে 5, দিতে হয় না মানে কি হয় না। তো এনপি কিউ সমান হচ্ছে 5। তো প্রশ্ন মতে এনপি কিউ সমান হচ্ছে 5। তো এখানে হচ্ছে আমরা এনপি এর মান 7 বসাই, কিউ কিউ এর জায়গায় থাকলো 5। তো এখন কিউ সমান 0.71, এখন আবার পি প্লাস কিউ সমান হচ্ছে 1। তো এখন পি এর মান 0.29 পাচ্ছে, এটা পজিটিভ মান। তো আবার এসে এনপি সমান হচ্ছে 7 দেওয়া আছে, এন এর মান 24.14। এখন দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক মানটা বসানোর পরে দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ, অর্থাৎ 1 আর 2 পারলে তখন দেখো 3 নম্বরের যে 3টা অঙ্ক আছে 3টাই পারছি, শুধু একটু সংখ্যা পরিবর্তন করেছে, তাছাড়া কিছুই না। পরিমিত বিন্যাস এবং হচ্ছে তোমার হচ্ছে ভেদাঙ্ক, এই বিষয়টা একটু খেয়াল করো। পরিমিতর ক্ষেত্রে হচ্ছে রুট হয়, আর হচ্ছে ভেদাঙ্কের ক্ষেত্রে রুট হয় না। হয়ে গেল। তারপরে এই যে 4 নম্বর প্রশ্ন, এটা আশা করি পারবো। 4 নম্বর প্রশ্নটা দেখি যে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 4 এবং পরিমিত ব্যবধান হচ্ছে √2 হলে পরামিতি নির্ণয় করো। হ্যাঁ, পরামিতি নির্ণয় করো। তো পরামিতি বলুক আর যাই বলুক ওই একই কথা, ওইটাই আমরা বের করব। তারপর হচ্ছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। তো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক আমরা নির্ণয় করবো, যেটা আর কি আমরা যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে প্রশ্নগুলো সমাধান করে আসছি ওইটাই সম্ভাবনা অপেক্ষক পর্যন্ত নির্ণয় করবো। সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করার পরে এখন পি ইকুয়াল এক্স ইকুয়াল টু, অর্থাৎ এখানে এই যে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান 2 দেওয়া আছে, 2 দিয়ে একবার পরীক্ষা করব। তারপর হচ্ছে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং হচ্ছে প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল টু নির্ণয় করো। তো এই মানগুলো আমরা বের করবো। তো এইগুলো আমরা কীভাবে করছিলাম, এগুলো হচ্ছে যে আমরা ইসের মধ্যে তোমার হচ্ছে চক্কা মুদ্রা তাস বল, তাস তো করি নাই, বলের অঙ্কের মধ্যে এইগুলো করছিলাম, মুদ্রা এবং হচ্ছে বলের অঙ্কের মধ্যে করছিলাম, একদম সেম ওইভাবে আমরা এখানে ব্যবহার করব। তো এক্স এর মান 2,
আর এখানে আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। তো কীভাবে সমাধান করবে একটু দেখি। 1 নম্বর সমাধানে আসি। যে সমাধান আমরা যদি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হচ্ছে এনপি মোটামুটি যে এই পর্যন্ত একই। হ্যাঁ, এই পর্যন্ত সবগুলো অঙ্কই একই। দ্বিপদী বিন্যাসের গড় দেওয়া আছে এনপি সমান হচ্ছে 4। দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান দেওয়া আছে √/np সমান হচ্ছে √2। এখন প্রশ্ন মতে এখানে বসানোর পরে এখন উভয় পক্ষে বর্গ করার পরে কিউ এর মানটা বের করে নাও 0.5। আবার পি প্লাস কিউ সমান হচ্ছে 1, তো পি এর মান 0.5 বসাও। তো এখানে কিউ এর মানও 0.5, পি এর মানও 0.5। এখন যেহেতু সম্ভাবনা অপেক্ষক বের করতে বলছে 2 নম্বর প্রশ্নে, তো সেটা এনপি অর্থাৎ এন এর মানটা বের করতে হবে। তো আবার এনপি সমান হচ্ছে 4 দেওয়া আছে, তো এখানে এন এর মান হচ্ছে 8 পেয়ে গেলে পাওয়ার পরে এখন 2 নম্বর আছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তো সম্ভাবনা অপেক্ষক সূত্র কি এটা? এখন 8cx 0.5 পাওয়ার x 0.5 হচ্ছে 8 - x, অর্থাৎ দ্বিপদী বিন্যাসটি যথার্থপূর্ণ, অর্থাৎ 1 আর 2 একই রকম সম, এটা আশা করি পারবা। তারপরে হচ্ছে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্সের মান 2 হওয়ার সম্ভাবনা কত? এক কথায় আমরা বাংলা কথায় যদি বলি যে হচ্ছে ওই যে বলের অঙ্ক, তারপর হচ্ছে মুদ্রার অঙ্কের যেটা করেছিলাম, যে এক্সের মান 2 হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, 2 বার হেড বা টেল পড়ার সম্ভাবনা কত? তো সেক্ষেত্রে আমরা একটু কী করবো, সরাসরি বসাই দেবো। তো প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু, তো এই যে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক সূত্র কোনটা? অপেক্ষক পাইছি কোনটা? সূত্র না, অপেক্ষক পাইছি কোনটা? এটা না, 8cx 0.5 পাওয়ার x 0.5 ব্র্যাকেট শুরু 8 - x। এখন এই দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক, এই অপেক্ষকটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? তো পি এক্স ইকুয়াল টু, অর্থাৎ x এর জায়গায় এখন আমরা 2 বসাবো, x এর জায়গায় 2 বসাবো। তো এখানে 8c x ছিল, x এর জায়গায় 2 বসলাম, তারপর হচ্ছে 0.5 পাওয়ার x ছিল, x এর জায়গায় 2 বসলাম, 0.5 পাওয়ার হচ্ছে 8 - 2 x ছিল, তো হচ্ছে 2 বসলাম। বসানোর পর এটাকে আমরা ক্যালকুলেশন করবো। তো ক্যালকুলেশন কীভাবে করবো? তো আগের থেকে বলে রাখছি, ক্যালকুলেটার যখন তোমরা ব্যবহার করবা, সায়েন্টিফিক ক্যালকুলেটার, তখন হচ্ছে ক্যালকুলেটার আগে নর্মাল মোডে করে নেবা, ঠিক আছে? নর্মাল মোড করে তারপর হচ্ছে একটা একটা করে ভেঙে ক্যালকুলেশন করবা। এই যে 8cx এটা কিন্তু আমরা একদম সে প্রথম ক্লাস থেকেই বলছি, গৌণিক বিন্যাস সমাবেশ কীভাবে বের করতে হয়? 8cx, তো প্রথমে হচ্ছে ক্যালকুলেটার 8 দিবা, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে 2 দিবা, তারপর ইকুয়াল দিলে এই যে 28 মানটা চলে আসবে। ওকে, ফাইন। তারপরে এই যে 0.5কে যদি আমরা স্কোয়ার করি তো 0.25 পাবো, ভেঙে করবো, ঠিক আছে? যেটা আছে ভেঙে করবো। তারপর 0.5কে যদি 8 - 2, হ্যাঁ, তো 8 থেকে 2 বাদে কত থেকে 6, তো 0.5কে যদি পাওয়ার 6 করি তো সেক্ষেত্রে 0.0156 আসবে। এর থেকে বেশিও আসতে পারে, অর্থাৎ দশমিকের ডান পাশে অসংখ্য আসতে পারে। তো আসলে সেটাকে আমরা কী করবো, পূর্ণমান করে নেব। তা পূর্ণমান যদি না করি তো দশমিকের পরে 4-5টা মান রেখে দেবো। হ্যাঁ, দেওয়ার পরে এখন টোটালে এটা গুণ করার পরে 0.1093 পাবো। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এখন এখানে একটু খেয়াল করি যে এক্স এর মান 2-এর থেকে কি বড় বা সমান। এক্স এর মান তোমার হচ্ছে 2-এর থেকে বড় বা সমান। তো নোট হচ্ছে এক্স বড় হলে কমপক্ষের নিয়মে করতে হবে, অর্থাৎ এক্স এর মান যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে কমপক্ষের নিয়মে করতে হবে। তো কমপক্ষের নিয়ম কি, সূত্র কী ছিল? তোমার হচ্ছে মুদ্রার অঙ্কে, তারপর হচ্ছে তোমার বলের অঙ্কে সূত্র কী ছিল? 1 মাইনাস 0 থেকে শুরু করতে হবে, অর্থাৎ 2 পর্যন্ত যেতে পারবো না, 2-এর নিচে থাকবো। তাহলে প্রবাবিলিটি আচ্ছা এক্স এর মান 0, তারপর প্লাস প্রবাবিলিটি এক্স এর মান 1। যেহেতু এখানে আমাদের 2 আছে, তো 2 পর্যন্ত যেতে পারবো না। এখানে যদি 3 থাকতো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে প্লাস দিতাম, দেওয়ার পরে আবার প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2 দিতাম, অর্থাৎ সবসময় যা বলবে তার নিচে থাকবো। কমপক্ষের নিয়ম হচ্ছে সবসময় যা বলবে তার নিচে থাকবো, 0 থেকে শুরু করব, তার 1 নিচে থাকবো। হ্যাঁ, তো এখানে যেহেতু আমাদের এক্স এর মান হচ্ছে 2 থেকে বড় বা সমান, তো সেক্ষেত্রে আমরা কমপক্ষের নিয়মে করব। তো কমপক্ষের নিয়ম হচ্ছে 1 মাইনাস সূত্রের চেইন ব্র্যাকেট শুরু করব। এখন হচ্ছে প্রবাবিলিটি 0। এখন যদি হেড বা টেলের চিন্তা করি, 0 হেড প্লাস হচ্ছে 1 হেড প্লাস 2 হেড প্লাস 3 হেড, এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রবাবিলিটি এক্স এর মান 0 প্লাস, তারপর হচ্ছে প্রবাবিলিটি এক্স এর মান হচ্ছে 1। যেহেতু 2 আছে তো 2 পর্যন্ত যেতে পারবো না, 1 পর্যন্ত যাব। তারপরে এখন কি করব, এখন এই যে সম্ভাবনা যে অপেক্ষকটা আছে, সম্ভাবনা অপেক্ষক, এই যে সম্ভাবনা অপেক্ষক, এই যে হলুদ যে বার্কটা দেখতে পাচ্ছ, এই অপেক্ষকটা বসানোর পরে এখানে প্রথমে কি আছে, এক্স এর মান হচ্ছে 0 আছে, তো এক্স এর জায়গায় 0 একবার বসাবো, তারপর হচ্ছে মাঝখানে প্লাস, তারপর এক্স এর মান একবার 1 বসাবো। তো কীভাবে, এই যে 1
মাইনাস এটা আমাদের যা আছে তাই থাকলো, থাকার পরে এখন প্রবাবিলিটি এক্স ইকুয়াল জিরো, অর্থাৎ সম্ভাবনা অপেক্ষকে এখন এক্সের মান জিরো বসাবো। এই যেখানে 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 এক্স ছিল সেখানে সেখানে সব জায়গায় জিরো বসাবো। তারপর মাঝখানে কী আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস আবার সম্ভাবনা অপেক্ষকটা বসাবো। হ্যাঁ, সম্ভাবনা অপেক্ষক বসানোর পরে যেখানে যেখানে এক্স আছে এক্সের জায়গায় হচ্ছে আমরা ওয়ান বসাবো। বসানোর পরে এটাকে আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবো। তো ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু 8C0, এটাকে যদি ক্যালকুলেশন করি তার মান আসবে না 1। তারপর 0.5কে যদি পাওয়ার 0 করা হয় তো তার মান আসবে 1, আর 0.5কে যদি পাওয়ার 8 করা হয় তো তার মান আসবে 0.0039। তো এইভাবে ভেঙে ভেঙে করবো। তারপর মাঝখানে প্লাস আছে, এখন আবার 8C1, এটাকে যদি ক্যালকুলেশন করি তার মান আসবে না 8। তারপর 0.5কে যদি পাওয়ার 1 করি তো 0.5 আসবে না। তারপর হচ্ছে 0.5কে যদি 8 থেকে 1 বাদ দাও 7 থাকে, তো 0.5কে যদি পাওয়ার 7 করা হয় তো 0.0078 আসবে। ভেঙে ভেঙে করবা, ঠিক আছে? একবারে যারা পারো একবার করতে পারো, তবে ভেঙে ভেঙে করা উচিত। আমরা এতটা ব্রিলিয়ান্ট নাই যে একবারে সব পেরে দেবো, সবসময় চাইবা যে একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবা। তারপরে এখন এটাকে গুণ করবো, গুণ করার পরে যে এটা পাচ্ছে, তারপর মাঝখানে প্লাস, তারপর হচ্ছে এটাকে গুণ করার পর এটা পাবো। পাওয়ার পরে এখন এই দুইটা যোগ করলে হচ্ছে 0.0351 পাবো। তো 1 থেকে এটা বাদ দিলে 0.9649। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর গেল। তারপর আরেকটা কি ছিল, এক্স লেস দ্যান ইকুয়াল টু। আগেরটা কি ছিল, গ্রেটার দ্যান, আর এটা হচ্ছে লেস দ্যান। তো লেস দ্যান মানে কি, এক্স এর মান 2 এর থেকে ছোট ছোট, আর একটা ছিল এক্স এর মান 2 এর থেকে বড়। অর্থাৎ এক কথাই যে হ্যাঁ যেদিকে থাকবে সেটা কিন্তু বড় হয়, ঠিক আছে? হ্যাঁ, একদম বাংলা কথা, খাঁটি বাংলা কথা বোঝার সুবিধার জন্য যেটা আর কি বলতে হয় মাঝে মধ্যে, যে হাঁটা যেদিকে থাকবে সেটাই হচ্ছে বড়। তো এক্স এর মান হচ্ছে 2 এর থেকে ছোট। হ্যাঁ, তো 2 এর থেকে যেহেতু ছোট, তো ছোট হলে এখানে আরেকটা নোট দিয়েছে দেখো, যে এক্স ছোট হলে বড় জোরের নিয়মে করতে হয়। তো বড় জোরের নিয়ম কি, 0 থেকে শুরু করতে হয়, যা বলবে সেই পর্যন্তই যেতে হয়, ঠিক আছে? তো যেহেতু এখানে 2 আছে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2, অর্থাৎ 2 পর্যন্ত যেহেতু আছে 2 পর্যন্ত যাবো। যদি 3 থাকতো 3 পর্যন্ত যেতাম, যদি 4 থাকতো 4 পর্যন্ত যেতাম। এক কথায় 0 থেকে শুরু করে যা বলবে সেই পর্যন্ত আমরা যাব। তো এইভাবে নিলাম, নেওয়ার পরে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক যেটা পাইছি আর কি, অপেক্ষকটা এখানে বসাবো। বসানোর পরে এক্স এর মান কত, 0, তো যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো। মাঝখানে প্লাস আছে প্লাস দিব, তারপর হচ্ছে আবার এক্স এর মান যেখানে যেখানে আছে সেখানে 1 বসাবো, বসলাম। তারপর মাঝখানে প্লাস দিব, আবার এক্স এর মান যেখানে যেখানে 2 আছে সেখানে 2 বসাবো। বসানোর পর পূর্বের নিয়মে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেবো। তারপরে যোগ বিয়োগ করে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের উত্তর। 4 নম্বর প্রশ্নের সমাধান চলে গেল। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এক্স এর মান যখন হচ্ছে বড় হবে তখন হচ্ছে কমপক্ষের নিয়মে করব, আর এক্স এর মান যখন হচ্ছে ছোট হবে তখন হচ্ছে বড় জোরের নিয়মে করব, ঠিক আছে? বা বেশির পক্ষের নিয়মটা করব। তো এটা যদি পারি, আশা করি যে 5 নম্বর যে প্রশ্নটা আছে সেটাও পারবো। দেখি একটু, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে 4 এবং পরিমিত ব্যবধান হচ্ছে √3 হলে দ্বিপদী বিন্যাসটি নির্ণয় করো, সম্ভাবনা অপেক্ষক নির্ণয় করো। অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা সমাধান করলাম ওইটাই। তারপর পি ইকুয়াল এক্স ইকুয়াল 2 নির্ণয় করো, এটা সরাসরি যে মানটা আছে সেটা করব। আর পি ইকুয়াল এক্স ইকুয়াল 0 নির্ণয় করো, অর্থাৎ 0 দিয়ে নির্ণয় করো। 2011 এবং 2012 সালে প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো 4 নম্বর প্রশ্নটা পারলে 5 নম্বর প্রশ্নটা আশা করি পারবো। সমাধান আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হচ্ছে এন এবং পি। সফলতার সমাধান, বিফলতার সমাধান, সুতরাং এত দেওয়া আছে। দ্বিপদী বিন্যাসের গড় এত, দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান এত প্রশ্ন মতে। এখন কিউ এর মান বের করে নিলাম, পি এর মান বের করে নিলাম, আবার এন এর মান বের করে নিলাম, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বের করে নিলাম। নেওয়ার পরে এখন 2 নম্বর প্রশ্নে চলে যায়। সম্ভাবনা অপেক্ষক পর্যন্ত সব একই রকম। তো পি ইকুয়াল এক্স ইকুয়াল 2, অর্থাৎ এই যে সম্ভাবনা অপেক্ষকে যেখানে এক্স দেখতে পাচ্ছি এক্স থেকে 2 বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেবো, আর কিচ্ছু না। তারপর পি ইকুয়াল এক্স ইকুয়াল 0, অর্থাৎ এক্স এর মান যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে আমরা 0 বসাই দেবো, দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেবো। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। 5 গেল। এবার 6 নম্বরে আশা করি পারবো। তো 6 নম্বরে একটু লিখিত টাইপের। তো এই লিখিত টাইপের অঙ্কগুলো পারতে হলে অবশ্যই আমাদেরকে ওই যে প্রথম যে পার্টটা করেছিলাম, প্রথমে ছক্কা, তারপর হচ্ছে তোমার মুদ্রা, তারপর হচ্ছে বলের অঙ্ক, তাসের অঙ্ক বাদ দিয়ে রাখছি, ওইগুলো আসে না, এখানে বাদ দিয়ে রাখছিলাম। তো ওই 3টা টপিক সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে, রাখলে মোটামুটি আমরা এই যে তোমার এই যে 6 নম্বর প্রশ্নটা পারবো। হ্যাঁ, যে একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ। 4টি পিনের মধ্যে একটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তারপর হচ্ছে বড় জোর 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? সব কয়টি পিন ভালো হওয়ার সম্ভাবনা কত? আর সব কয়টি পিন ভালো না হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তো স্যার আজকে কত সময় নিলেন ক্লাস? এই তো হচ্ছে 6 নম্বর চলছে, আর মোটামুটি কতটুকু টাইম হয়েছে, 34 মিনিট হয়েছে। তোমার 50-55 মিনিট টোটালে হলেই হয়ে যাবে। 34 মিনিট কেবল হয়েছে। হ্যাঁ, তো
একটি মেশিনে উৎপাদিত পিনের 20% খারাপ 4টি পিনের মধ্যে একটি পিন খারাপ হওয়ার সমান কত? তো সমাধান আমাদেরকে যে বিষয়টা বের করতে হবে সফলতার সমান। এখানে যেহেতু লিখিত টাইপের, আগেগুলো কিন্তু অলরেডি সব দেওয়াই ছিল, আর এখানে একটু লিখিত আকারে দেওয়া আছে। তো এই কারণে আমরা হচ্ছে লিখিত আকারে সমাধানটা বের করব। তো কীভাবে করবো একটু দেখি। তো দেওয়া আছে নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n সমান হচ্ছে 4, এখানে দেওয়াই আছে 4 4টি পিনের মধ্যে। এই যে 4টি পিনের মধ্যে যেহেতু বলছে, তো n এর মান হচ্ছে 4। সমাধান দেওয়া আছে নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n সমান হচ্ছে 4। উৎপাদিত পিন খারাপ হওয়ার সফলতা, হ্যাঁ খারাপ হওয়ার সফলতা, আগে তোমার হচ্ছে সফলতার মান বের করতে হবে, তারপর হচ্ছে বিফলতার মান বের করতে হবে। তো উৎপাদিত পিন খারাপ হওয়ার সফলতা পি সমান কত? 20%। 20% যেহেতু বলছে খারাপ, তো 20%। তো পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়? যদি 20% বলে তো 20/100, যদি 10% বলে 10/100, যদি বলে 5% 5/100। তো যাই বলুক না কেন সেটা হচ্ছে লবে থাকবে, নিচে হরে 100 দ্বারা ভাগ করব। করার পরে উৎপাদিত পিন খারাপ হওয়ার সফলতা বা পি এর মান পাচ্ছি কত? 0.2। এই যে সফলতা পেয়ে গেছি, এখন বিফলতার মানটা খুব সহজে পেয়ে যাবো। সেটা কি? উৎপাদিত পিন খারাপ হওয়ার বিফলতা। তো কিউ ইকুয়াল 1 - পি। আমরা জানি কি ওই যে হচ্ছে ইসের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসলাম কিউ ইকুয়াল 1 - পি। তো 1 এর জায়গায় থাকলো, এখন পি এর মান কত পাইছি? 0.2, 0.2 বসলাম 0.8। তাহলে এখানে হচ্ছে সফলতা এবং বিফলতার মান পেয়ে গেছি। তো এখন আমরা জানি দ্বিপদী বিন্যাসের সমান অপেক্ষক প্রবাবিলিটি এক্স ইকুয়াল, এই যে সূত্রটা বসাও এনসি এক্স পি ফর এক্স কিউ ফর n - এক্স। এখন এন এর মান কত? 4, পি এর মান কত? 0.2, আর হচ্ছে কিউ এর মান কত? 0.8। এখন এই মানটা বসানোর পরে এই যে দ্বিপদী বিন্যাসের সমান অপেক্ষক বের করে নিলাম। বের করার পরে এখন 1 2 3 4 5 6 যে অঙ্কগুলো আছে এইগুলো এখন সমাধান করব। প্রথম অঙ্কটা কি বলছে? একটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? একটি পিন খারাপ। তাহলে আমরা এখানে লিখব কি? একটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর মান কী হবে? 1 হবে। তাহলে এখন এই যে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক সম্ভাবনা অপেক্ষকটা এখানে বসাও। বসানোর পরে যেখানে হচ্ছে এক্স আছে, এক্সের জায়গায় 1 বসাও। বসানোর পরে ক্যালকুলেশন করে দাও, দেওয়ার পরে এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপরের যে প্রশ্নটা ছিল 2 নম্বর, দুইটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2 হবে এখন। তো হলে এখন হচ্ছে এই যে সমাধান অপেক্ষক যে মানটা অপেক্ষকটা আছে, অপেক্ষকটা বসাও, যেখানে এক্স ছিল এক্সের জায়গায় সব জায়গায় 2 বসাও। বসানোর পরে এটাকে ক্যালকুলেশন করে দাও, ঠিক আছে? এই যে এই বিষয়টা একটু বুঝতে পারছো তোমরা। আমি একটু আরেকটু বলি যে ব্র্যাকেট রম্পু 0.8, ব্র্যাকেট শেষ, পাওয়ার হচ্ছে 4 - 2। তো এটা কীভাবে ক্যালকুলেশন করবা? তো 0.8, এখন পাওয়ার হচ্ছে যে ভেক্টর চিহ্নটা দেওয়া, তারপর হচ্ছে 4 থেকে যদি 2 বাদ হয় 2 থাকে, তো 2 দিবা, ঠিক আছে? 2 দিয়ে এটা একটু মানে সিস্টেম মতন করে নিবা। যদি একবার করতে চাও করতে পারো, আর যদি মনে করছো ভেঙে করবো তো ভেঙে করাই উত্তম। তো 1 আর 2 গেল। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নে আসি। বড় জোর দুইটি পিন খারাপ হওয়ার সমান কত? তো বড় জোর যেহেতু বলছে, তো বড় জোরের ক্ষেত্রে কী হয়? 0 থেকে শুরু করতে হয় এবং যা বলবে সেই পর্যন্ত যেতে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? প্রবাবিলিটি এক্স লেস দ্যান ইকুয়াল টু, অর্থাৎ বড় জোর যেহেতু 2 বলছে, তো এখানে এক্স এর মান কি? 2 এর থেকে ছোট। তাহলে এখন আমরা লিখতে পারি এটা ইকুয়াল প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2। এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেরটা সমাধান করে আসছিলাম, ঠিক আছে? এখন জাস্ট কী করবো? ওই যে সমাধান অপেক্ষক যেটা আছে, অপেক্ষকটা বসাও। বসানোর পর এক্সের জায়গায় 0 বসাও, তারপর প্লাস আবার সমাধান অপেক্ষক বসাও, এক্সের জায়গায় 1 বসাও, আবার সম্ভাবনা অপেক্ষক বসাও, এক্সের জায়গায় 2 বসাও। বসানোর পরে এখন ক্যালকুলেশন করে দাও, তারপরে এই মানটা পাবো, ঠিক আছে? তারপর হচ্ছে কমপক্ষে দুইটি পিন খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো কমপক্ষের নিয়ম কি? হচ্ছে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ এক্সের মানটা কি 2 থেকে বড় হতে হবে। তাহলে কমপক্ষের নিয়ম কি? 1 মাইনাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল 1। যেহেতু 2 আছে, 2 এর কথা বলছে, 2 এর পর্যন্ত যেতে পারবো না, 2 এর নিচে থাকতে হবে। এখন এই যে সমাধান অপেক্ষক আছে, সমাধান অপেক্ষকটা বসাও। একবার এক্স এর মান যা আছে আর কি সেটা বসাতে হবে, 0 আছে 0 বসাও, একবার হচ্ছে 1 বসাও। বসানোর পরে এটাকে ক্যালকুলেশন করে দেয়, তারপর যেটা আসে ওইটাই আসছে আমাদের উত্তর। তারপরে 5 নম্বর আসি, সব কয়টি পিন ভালো হওয়ার সম্ভাবনা কত? সব কয়টি পিন? তো এখানে আছেই কয়টা? 4টা। আছেই কয়টা? 4টি পিন। 4টি পিনের কোথায় তো বলছে এনের মান কত ছিল? 4টা না? 4টা। তো সব কয়টি যেহেতু বলছে, তো সেক্ষেত্রে প্রবাবিলিটি এক্স ইকুয়াল কত হবে? 4 হবে। তাহলে এই সম্ভাবনা অপেক্ষক বসাও। বসানোর পরে এক্সের জায়গায় 4 বসাই দাও, তারপর ক্যালকুলেশন করে দাও, যেটা আছে ওইটাই। সব কয়টি পিন ভালো না হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ একটা পিনও ভালো হবে না, অর্থাৎ সবগুলো খারাপ। তো খারাপের ক্ষেত্রে কী হবে? প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0 হবে, একটাও ভালো না। সবকটি পিন ভালো না হওয়ার সম্ভাবনা কত? সবগুলো খারাপ। তাহলে প্রবাবিলিটি এক্স ইকুয়াল 0। তাহলে সম্ভাবনা অপেক্ষক বসাও। বসানোর পরে জাস্ট কী করবা? যেখানে এক্স আছে এক্স থেকে 0 বসে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল 6 নম্বর প্রশ্নের সমাধান। তো এইভাবে সিস্টেম মতন আমাদেরকে করতে হবে, একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা, দেখবা যে অঙ্ক সব হচ্ছে। তো এইটা পারলে আশা করি যে 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটাও পারবো।
তো 7 নম্বর প্রশ্নটা দেখি যে একটি মেশিনের উৎপাদিত বল্টুর 20% খারাপ, 4টি বল্টু দৈবভাবে নিলে সমাধান নির্ণয় করো। একটি বল্টু খারাপ আর বেশির পক্ষে বা বড় জোর 2টি বল্টু খারাপ। তো আগের প্রশ্নটা পারলে এটা তো এমনিতেই হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন যদি পারে তো 7 নম্বর এমনিতেই হয়ে যাবে। তো সমাধান দেওয়া আছে নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n1 হচ্ছে 4, আর বল্টু খারাপ হওয়ার সফলতা হচ্ছে প্রবাবিলিটি 20%। তো 20/100 তাহলে 0.2, আর বল্টু খারাপ হওয়ার বিফলতা Q = 1 - p। তো 1 - p এর মান 0.2, 0.8। তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, এই হচ্ছে সূত্র। এখন যেখানে n আছে n এর মান বসাও, আর তারপর সে p এর জায়গায় p এর মান বসাও, q এর জায়গায় q এর মান বসাও, এটা হচ্ছে সম্ভাবনা অপেক্ষক। এখন 1 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো প্রবাবিলিটি x = 1। এখন সরাসরি মানটা বসাই দাও, তারপর ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। তারপর বেশির পক্ষে বা বড় জোর 2টি বল্টু খারাপ হওয়ার সম্ভাবনা কত? তো বড় জোরের ক্ষেত্রে নিয়ম কি, প্রবাবিলিটি x <= 2। এখন প্রবাবিলিটি x = 0 প্লাস প্রবাবিলিটি x = 1 প্লাস প্রবাবিলিটি x = 2। তারপর বাদ বাকি এই যে সম্ভাবনা যে অপেক্ষক আছে, অপেক্ষকটা বসাও, বসানোর পরে একবার 0 বসাও, একবার 1 বসাও, একবার 2 বসিয়ে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। আগে ক্লাসের দিকে মনোযোগ দিতে হবে, ক্লাসটা মনোযোগ সহকারে করবা, তারপরে হচ্ছে প্র্যাকটিসে যাওয়া। যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে কি হবে, এই অঙ্কগুলো কিন্তু আমরা যখন খাতায় করবো তখন কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে, অনেক সময় লাগবে। নিজে নিজে যখন করতে যাব অনেক কিছু বুঝতে পারবো না, কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে, অনেক সময় লেগে যাবে। তখন দেখা যাচ্ছে নিজে নিজে করতে গেলে কী হয়, যদি নিজে নিজে করা হয় এটা তো খুবই ভালো, নিজে করলে দেখা যাচ্ছে 1 ঘন্টার কাজ তখন 10 ঘন্টা লেগে যেতে পারে, 15 ঘন্টা লেগে যেতে পারে। আর ক্লাসটা দেখার পরে যখন তুমি করতে বসবা তখন দেখা যাচ্ছে ওই সেই 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় তোমার শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়টা বেঁচে যাচ্ছে। তারপরে দেখি 8 নম্বর প্রশ্ন, একটি ঝুড়ির 60% আম ভালো, সেখান থেকে আধা ডজন বা 6টি আম নেওয়া হলো, একটি আম ভালো হওয়ার সম্ভাবনা কত? বড় জোর 2টি আম ভালো হওয়ার সম্ভাবনা কত? কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো ওই যে আগে 6, 7 যা করলাম ওইটাই। সমাধান নমুনার আকার হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা n6, আম ভালো হওয়ার সফলতা p = 60%, তো 60/100 0.6। আম ভালো হওয়ার বিফলতা q = 1 - p, তো 0.4। তো আমরা যদি দ্বিপদী বিন্যাস সম্ভাবনা অপেক্ষক সূত্র বসাও, বসানোর পরে জাস্ট n এর জায়গায় n এর মান বসাও, p এর জায়গায় p এর মান বসাও, q এর জায়গায় q এর মানটা বসাও, বসানোর পরে একটি আম ভালো হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা লিখতে পারি কি প্রবাবিলিটি x = 1। সমাধান অপেক্ষকে মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল সমাধান। তারপর হচ্ছে বড় জোর 2টি আম ভালো হওয়ার সম্ভাবনা, তো বড় জোর 2টি আম, তাহলে সূত্র কী হবে, x <= 2, তো x এর মান 0 প্লাস 1 প্লাস 2। বড় জোরের কথা যেহেতু বলছে, এখন জাস্ট ওই সমাধান অপেক্ষকটা বসাও, বসানোর পরে x এর যে মানটা আমরা নিচ্ছি প্রথমে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এই মানটা বসে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। কোনো আম ভালো না হওয়ার সম্ভাবনা কত? তো প্রবাবিলিটি x = 0, কোনো আম ভালো হবে না, তাহলে এখানে সমাধান অপেক্ষক বসাও, বসানোর পরে জাস্ট হচ্ছে মানটা বসে দাও, x এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। তারপরে 9 নম্বর প্রশ্নে আসি, যে ধূমপান করার সমাধান হচ্ছে 0.5 হলে 5 জনের মধ্যে অন্তত একজনের ধূমপানের সম্ভাবনা কত? হ্যাঁ, তো এখানে ডিরেক্ট হচ্ছে মানটা দেওয়াই আছে, ধূমপান করার সম্ভাবনা হচ্ছে 0.5 হলে 5 জনের মধ্যে অন্তত একজনের ধূমপানের সম্ভাবনা কত? তো সমাধান দেওয়া আছে নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n= 5, যেহেতু 5 জনের মধ্যে বলছে তো n= হচ্ছে 5। আর ধূমপান করার সফলতা এই যেহেতু 0.5 দেওয়াই আছে, সরাসরি দেওয়া আছে, হ্যাঁ, তো ধূমপান করার সফলতা হচ্ছে p = 0.5। আর ধূমপান করার হচ্ছে বিফলতা বের করবো হচ্ছে q = 1 - p, তাহলে 1 - 0.5 = 0.5। তো আমরা যদি দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক বসাই, বসানোর পরে p এর জায়গায় p এর মান বসাও, q এর জায়গায় q এর মান, n এর জায়গায় n এর মান বসাও, বসালাম। বসানোর পর অন্তত একজন ধূমপানের সম্ভাবনা, তো অন্তত বা কমপক্ষে, অন্তত এগুলো হচ্ছে কমপক্ষের নিয়মে হয়। তো কমপক্ষের নিয়মের সূত্র কি, প্রবাবিলিটি x > 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি x = 0, অর্থাৎ 0 থেকে শুরু হবে। অন্তত বা কমপক্ষে বললে আমরা যা বলবে তার নিচেই থাকবো, তার বেশি যাব না, কিন্তু তার নিচেই থাকবো। যেহেতু একজন বলছে তো 1 পর্যন্ত যেতে পারবো না, 1-এর নিচে কত হচ্ছে 0, সে 0 পর্যন্ত থাকবে, এই যে প্রবাবিলিটি x = 0। এখন 1 মাইনাস, এখন সমাধান অপেক্ষক বসাও, x এর মান x এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করে দাও, এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, পরে আর একটা অঙ্কের সমাধান করবো, এই যে 10 নম্বর প্রশ্নটা সমাধান করে আমরা আজকের মতন শেষ করব। তো একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2টি ছেলে হওয়ার সম্ভাবনা কত? তো সমাধান দেওয়া আছে নমুনার আকার বা পর্যবেক্ষণ সংখ্যা n= হচ্ছে 4, ছেলে মেয়ে হওয়ার সফলতা p = 0.5। হ্যাঁ, আর ছেলে মেয়ে হওয়ার বিফলতা একটু দেখি, একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি ছেলে এবং একটি
মেয়ে হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চ দুটি ছেলে হওয়ার সম্ভাবনা কত। হ্যাঁ, তো এখানে নমুনার আকার হচ্ছে বা পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে n সমান হচ্ছে 4, আর ছেলে মেয়ে হওয়ার সফলতা হচ্ছে p = 0.5। তো সফলতা হচ্ছে সফলতা এবং বিফলতার সমষ্টি দিয়ে কত হয়, 1 হয়। তার অর্ধেক কত হয়, তার অর্ধেক হচ্ছে 0.5, অর্থাৎ 50-50। সফলতার সমান হচ্ছে 50 এবং বিফলতার সমান হচ্ছে 50-50, ঠিক আছে। তো এখানে যেহেতু মানটা দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে আচ্ছা সফলতার সমান হচ্ছে 0.5 লিখে নিব, ঠিক আছে, 0.5 অর্থাৎ 50-50। যদি মান দেওয়া থাকে তো সেই মানটা আমরা বসাবো, যে পার্সেন্টেজ দেওয়া থাকে পার্সেন্টেজ ভেঙে আমরা বসাবো। আর যদি না দেওয়া থাকে জাস্ট যদি বলেন যে এখানে হচ্ছে একটি পরিবারে 4টি ছেলে মেয়ে থাকলে অন্তত একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত, অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চ দুটি ছেলে হওয়ার সম্ভাবনা কত। তো এখানে দেখো হচ্ছে সফলতার সমাধান বা বিফলতার সমাধানটা দেওয়া নেই। যখন না দেওয়া থাকবে তখন অলওয়েজ তোমাকে ধরে নিতে হবে যে সফলতার সমাধান হচ্ছে 50 এবং বিফলতার সমাধান হচ্ছে 50। তো সেক্ষেত্রে আগে সফলতার সমাধান বের করতে হয়, তো সফলতার সমাধান হচ্ছে 0.5। যেহেতু সফলতা এবং বিফলতার স্যার, সমষ্টি এখানে- হচ্ছে 1, সফলতা আর বিফলতার সমষ্টি কত, 1 না, p + q সমান কত, 1 না, 1। জি স্যার, বৈশিষ্ট্যের মধ্যে হ্যাঁ, তো এই যে 0.5 সেখানে বসাইলাম, নেওয়ার পর আছে ছেলে মেয়ে হওয়ার বিফলতা q = 1 - p, তো 1 - 0.5, তো 0.5ই আসে। তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষকটা বসাও। এখন q এর জায়গায় q এর মান বসাও, p এর জায়গায় p এর মান বসাও এবং n এর জায়গায় n এর মান বসাও। তো সমাধান অপেক্ষক হচ্ছে এটা পেলাম। পাওয়ার পরে অন্তত একটি মেয়ে হওয়ার সমান কত, তো অন্তত পক্ষে বা কম পক্ষে যখনই বলে তখন কি হয়, কম পক্ষের নিয়মটাই ব্যবহার করতে হয়। তো x > 1, তাহলে 1 - probability x = 0। এখন এই যে সমাধান অপেক্ষক বসাও, x এর মান 0 বসিয়ে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে হওয়ার সম্ভাবনা কত, অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে। তো সেক্ষেত্রে এখানে অন্তত একটি ছেলে এবং একটি মেয়ে, তো একটা ছেলের কথা বলছে এবং একটা মেয়ের কথা বলছে, তাহলে আমরা লিখব কি x > 1, তাহলে একটা ছেলে একটা মেয়ে আলাদা আলাদা করে লিখবো। তো 1 - probability x = 0 শেষ করলাম, এবং এর কারণে হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে আবার হচ্ছে কী করবো, আবার মেয়ে লিখবো। তো সেখানে কী লিখবো হচ্ছে 1 - probability x = 0, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছিলাম, আগেই কিন্তু করছিলাম, তোমরা হচ্ছে মুদ্রার মধ্যে করছিলাম। তাহলে 1 এই যে এখন এখানে ওই সম্ভাবনা অপেক্ষার মান 0 বসাবো, গুণ আবার 1 - সফলতার মান বসানোর পরে জাস্ট এটাকে ক্যালকুলেশন করে দাও, তারপরে যেটা আসে ওটা হচ্ছে আমাদের উত্তর। তারপর সর্বোচ্চ দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চর কথা যেহেতু বলছে, তো সর্বোচ্চ নিয়মটা কি, probability x <= 2, তাহলে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যাওয়ার পরে জাস্ট ওই যে সমাধান অপেক্ষকটা বসানোর পরে যেখানে যে মানটা লাগে সেই মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমরা 11 নম্বর থেকে সমাধান করব। মোটামুটি আর একটা ক্লাস করলে এই দ্বিপদী বিন্যাসের অঙ্ক শেষ করতে পারবো। তারপরে দ্বিপদী বিন্যাসের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমাদেরকে আরেকটা ক্লাস লাগবে। তো দ্বিপদী বিন্যাস থেকে আমাদের 3টা ক্লাস লাগবে, 2টা হচ্ছে অঙ্কের জন্য আর একটা হচ্ছে প্রমাণের জন্য। তারপরের যে টপিকটা আছে সেটা হচ্ছে পৈষ্য বিন্যাস। দ্বিপদী বিন্যাস হয়ে গেলে তারপরের যে টপিকটা সেটা হচ্ছে পৈষ্য বিন্যাস, তারপরের টপিক হচ্ছে পরিমিত বিন্যাস। পরিমিত হয়ে গেলে অক্ষাভিসারী বিন্যাসে ওখানে অঙ্ক নেই, জাস্ট 2টা প্রমাণ আছে, 2টা প্রমাণ করব, ঠিক আছে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে করতে থাকি, আশা করি আমরা 35টা ক্লাসের মধ্যেই অর্থনীতির জন্য পরিসংখ্যান এটা শেষ করতে পারবো। এবার গতবারও হচ্ছে 35টার মধ্যেই করছিলাম, আশা করি এবারও 35টার মধ্যে হয়ে যাবে যদি এইভাবে করতে থাকি। কারণ যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই মুহূর্তে বলো, অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। বুঝতে অসুবিধা হবে না যদি তোমরা হচ্ছে একদম ধারাবাহিকভাবে করতে থাকো, মানে যে অধ্যায়টা আমরা শুরু করবো সেটা যেন একদম ধারাবাহিকভাবে কন্টিনিউ করি। যদি কন্টিনিউ করি তাহলে আশা করি সমস্যা হবে না।